উদ্যোগ নিচ্ছেন আলহামদুলিল্লাহ একটা সমাধানের জন্য। আপনি যদি একটা এরকম একটা জামাত নিয়ে যদি যান হযরত, মানে খুবই ভালো হবে হযরত। তো আপনি কি মনে করেন যে আরশাদ মাদানী সাহেবের সাথে আমি চাইলেই দেখা করতে পারি? এই অপরচুনিটি কি আমার আছে? আরশাদ মাদানী সাহেব এই দেশে আসছেন একটা সফর সূচি নিয়ে। আপনারা জানেন যে উনি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী পরিচিত মানুষ এবং বিশ্বের মধ্যে কয়েকজনের মধ্যে উনি একজন। তো বাংলাদেশে যে সফর সূচি নিয়ে আসছেন সেখানে এই ধরনের কোনো আলোচনা করার মতো সুযোগ বা অপরচুনিটি এটা যে কেউ করলেই কি সুযোগ পাবে আপনি মনে করেন? আমার তো মনে হয় না। অনেক কথা অনেক কথা অনেক কথা, এই কথাগুলো যদি সবটা আমরা বলি তাহলে মানুষ অনেক বড় বড় ব্যক্তিদের মুখে থু মারতে বাধ্য হবে, বলে ওনারা এত নিকৃষ্ট। কে হক কে বাতিল এটা বললেই তো আপনি সবকিছু গড়বড় লাগাই দিতেছেন। আপনি কি আলেমদেরকে বাতিল মনে করেন? জি, আপনি ইসহাক কোত্থেকে বলছেন? আমি ইটালি থাকি। ইটালি থাকেন। বাংলাদেশে আপনার জেলা কোনটা? আমার জেলা হলো মাদারীপুর। মাদারীপুর জেলা, বাস থানা না হলেও চলবে। কোন বিষয়ে কথা বলবেন? কালকে আপনার একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে। জি বলেন। আমাদের দারুল উলুম দেওবন্দের হযরত আসছে। জি, এই বিষয়ে একটু কথা বলতাম আর কি। এটা কি তাবলীগের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? জি হযরত। যদি তাবলীগের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনার কথা রেকর্ড হবে এবং পাবলিশও হতে পারে। জি হযরত, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি বলেন। আমি ঢাকা মেহনত করছি, আপনার গেন্ডারিয়া ঢাকানগর। আচ্ছা আচ্ছা, জি বলেন। পুরান ঢাকা। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি ভালো আছি। জি বলেন। একটা জিনিস আমি আপনার বলবো, মানে আমার শরীর কাঁপতেছে আর কি, মানে এই বিষয়ে আর কি। না না, আপনি যে কোনো কথা বলতে পারেন। শোনেন, আপনাকে ক্লিয়ারেন্স দেই বা একটু ক্লিয়ার করে নেই। সেটা হলো, আমি কিন্তু এখনো পর্যন্ত অনেকেই আমাকে বলছে যে আপনি আগে জিজ্ঞাসা করবেন আপনি কোন পন্থী, আপনি কি সাদপন্থী নাকি সুরাপন্থী। আমি কিন্তু কাউকে আজ পর্যন্ত জিজ্ঞাসা করিনি। দুই এক সময় বিশেষ দুই একজনকে জিগাইতেও পারি। নর্মালি আমি আপনাকেও কিন্তু জিজ্ঞাসা করিনি যে আপনি কোন পন্থী। শুধু জিজ্ঞাসা করছি কোন ব্যাপারে কথা বলবেন। কারণ আমাদের সাথে তো, যেহেতু এটা একটা মিডিয়া, হোক ছোট কিন্তু মিডিয়া তো আলহামদুলিল্লাহ আমরা আলেমদের জায়নামাজের দোয়ায় থাকি। সেই হিসেবে আমাদের ছোট মিডিয়া হলেও গ্রহণযোগ্যতা আছে আল্লাহর মেহেরবানি, এবং আমরা দায়বদ্ধতার সাথে কাজ করি। তো সেই ক্ষেত্রে অনেক ব্যাপারেই কথা হয়। যখন তাবলিগ পারপাস কথা হবে তখন কথা রেকর্ড হবে এবং পাবলিশও হতে পারে। এটা আগে বলে নেওয়া কেন? আইনের কারণে, শরীয়তের কারণে। মানে একটা মানুষের কথা আপনি রেকর্ড করবেন, পাবলিশ করবেন, সেটা তার অনুমতি ছাড়া হয় না। তো অনুমতি থাকলে তখন সে যা বলবে ঠিক আছে, ওকে ফাইন। কি বলবে সেটা জাতি জানবে, আমরা কি বলবো সেটাও জাতি জানবে। তাও তো আমরা সব করি না। অনেকগুলো রেকর্ড হয়, দুই একটা পাবলিশ হয় বিশেষ বিশেষ। তো এই জন্য আপনি নির্ভয়ে কথা বলতে পারেন। আপনি যেই পক্ষের হন, যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন। জি হযরত, আমার প্রশ্নটা হলো আপনার কাছেই, যে আলহামদুলিল্লাহ আমি আপনার অনেক ভিডিও দেখি। আমাদের যারা আপনি এই টক শো করছেন, যারা আসছিল এই ভিতরে আমরা সব অনেক অনেকগুলো টক শো আমি দেখছি। এবং যাদের সাথে আমরা টক শো করছেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকের সাথেই সম্পর্ক আছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশেষ করে মুফতি হাফি শফিউল্লাহ মাক্কি হযরত, আমাদের ঢাকানগর উনি অনেক বছর ছিলেন। জি, ওনার সাথে সরাসরি কথা বলছি। আমি আলাদা পরে আসছি ইটালিতে, 2 বছর হয়েছে। জি, তো এখন আমি একটা জিনিস খুব, মানে কালকে রাত্রেবেলা আপনার পোস্টটা দেখে খুব ভালো লাগতেছে কি, আরশাদ মাদানী সাহেব আসছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ। জি, এখন আপনার কাছে আমার একটা মানে রিকোয়েস্ট, মানে আমি একজন তাবলিগালা হিসাবে, জি, যে আমাদের বাংলাদেশে অনেক উলামা একরাম যেমন দেওবন্দের কথা বলে অনেক কিছু বলছে, যে স্যার সাহেবের বিষয় এগুলো আছে। যেমন আপনি আলহামদুলিল্লাহ এক সময় অনেক কথা বলছেন বা সমাধানের জন্য চেষ্টা করছেন। আর শুকরিয়া জানাই আপনার প্রতি, যে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক কিছু বলছেন, উভয় পক্ষকে নিয়ে বসছেন। যেটুকু চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আমরা একটা ফায়দার দিকে যেতেছিলাম। জি, জি, অনেকটাই, মানে আলহামদুলিল্লাহ, মানে পোস্ট, মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে অন্তত বাংলাদেশে একজন মিডিয়ার একজন আলেম আলহামদুলিল্লাহ যিনি একটু উদ্যোগ নিচ্ছে, আমাদের অনেক ফায়দা হয়েছে, অনেক কিছু আমরা জানতে পারছি। জনাব ইসহাক সাহেব, আপনি আমাদের কাজকর্ম শোনেন, দেখেন, সেজন্য আপনি যে আপনার যে উপলব্ধিটা, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই উপলব্ধিটা মানুষ খুব কম আপনি উপলব্ধি করছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। জি, এখন আমার হলো, যেহেতু আপনি মাশাআল্লাহ, এর আগে আমরা অনেকেই প্রস্তাব করছিল যে এই আমাদের অল্প বয়সে একটা ভাই আসছিল মাহমুদ ভাই, যিনি অল্প বয়সে তরুণ মাহফিল করে, মাহমুদ ভাই মাদানী। উনি একটা কথা বলছিল যে আমরা যদি একটা জামাত নিয়ে দেওবন্দ যাই বা দেওবন্দের সাথে যদি বসি, এটা সমাধান হোক। আসলে তো যে কোনো জিনিস সমাধান না হলে, এখানে বারবার একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে, যে কোনো জিনিস যেহেতু মাওলানা স্যার সাহেব জীবিত আছে, বসলে সমাধান হবে, বসলে সমাধান হবে। মাইকে গরম করলে আর হইলো উড়া কথা বললে এটা মানে আরো বাড়বে, মানুষের ভিতরে আগুন আরো বাড়বো। জি, জি, ঠিক আছে, যারা স্যার সাহেবকে মহব্বত করে তাদের ভিতরে খুব পর্দা হবে। আর যারা হইলো ওই আলমিশরে অনুসরণ করে তাদের ভিতরে একটা অন্যরকম পর্দা হবে। কিন্তু না, আমার হুজুরাই ঠিক, আর আমরা মনে করি যে না, আমার হুজুরাই ঠিক। এরকমই তো বিষয়টা হইতেছে। জি, এরকমই হইতেছে। এখন আমার আপনার কাছে হলো আশা হলো, আমার খুব একটা রিকোয়েস্ট, আমি অল্প সময় কথা বলবো অবশ্যই। যে হযরত, আপনি যদি থাকতাম, আমি যদি আপনার পক্ষে থাকতাম, আমরা পায়ে ধরতাম যে হুজুর আপনার পায়ে ধরি, আপনি বাংলাদেশ থেকে আরো 10 জন আলেম নেন নিয়ে আরশাদ মাদানী সাহেব যেহেতু আমাদের বাংলাদেশে আসছে, হযরত থেকে একটা
প্রশ্ন করেন, যদি আপনারা যে ওলামা ইকরাম আপনাদের দেওবন্দের উসিলায় বা নাম দিয়ে বলেন মাওলানা সাহেব, আমি যে কথা বলি কথাটা বলবেন। যদি আপনি যদি মনে করেন যে ইসরাক ভাই বলছে কথাটা, উনি বলছেন যে মাওলানা সাহেব গুমরা হয়ে গেছে, আমাদের দেশে অনেক ওলামা ইকরাম বলছে মাওলানা সাহেব ওর ভারতের রয়্যাল দালাল, এরকম অনেকে বলছে বা অনেক ওর কথা অনেক কিছু বলছে। এগুলা আপনারা সাপোর্ট করেন কিনা বা আমরা সঠিক পথে আছি কিনা এগুলা বললা। প্লাস একটা কথা, আরেকটা হলো যে আমরা আপনার জামাত কথাটা অনেক মসজিদ আমরা ক্লিয়ার করবেন ইসহাক ভাই, আপনার শেষ কথাটা আরেকবার একটু রিপিট করবেন, আমি ঠিক বুঝতে পারি নাই। মানে আপনি বলছিলেন যে প্রথম তো বললেন যে দেওবন্দে যাওয়া একটা ফায়সালা মাহমুদ বিন মাদানী সাহেবের কথা বলে, এরপর বললেন আরশাদ মাদানী এখানে আছে একটা আলেমের জামাত নিয়ে বা একটা গ্রুপ নিয়ে, এরপরে কি বললেন? মানে আরশাদ মাদানী সাহেবের সাথে কথা বলা? জি 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 আশরাফ মাদানী হিসেবে যদি আপনারা একটু বসে কথা বলতেন ঝরঝর, যেটা আপনারা অনেক সময় অনেক কথা শুনেন, মোবাইলে ভয়েস শুনছেন বা হইলো অডিও কলের কাট পিস বা জিভিডিও একটা শুনছেন, একটা মতবাদ শুনছেন যে সাহেবের সাথে আমাদের একটা ইয়েছে। এখন যেহেতু আর অডিও ক্লিক ফাঁস করা লাগবে না, আপনারা যদি একটা জামাত নিয়ে যান বা যারাই আছে আপনাদের পক্ষ থেকে, আপনি যদি একজন একটা অনেক বড় একটা উদ্যোগ নিচ্ছেন আলহামদুলিল্লাহ একটা সমাধানের জন্য, আপনি যদি একটা এরকম একটা জামাত নিয়ে যদি যান হযরত, মানে খুবই ভালো হবে হযরত। আর ব্যক্তিগত মানে একেবারে সামনে লাইভ মনে করেন, কিন্তু কল রেকর্ড নেই, আপনি যদি তার সাথে বসে এখানে একটা কথা আপনি একটা কথা বলি, এখানে অনেকগুলো কথা, আপনি যে দাবিটা করছেন বা আবেদনটা করছেন, এটা চমৎকার একটা ভালো কথা যে জনাব হযরত মাওলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া উনি এখন বাংলাদেশে আছে, ওনার সাথে সাক্ষাৎ করে একটা আলাপ আলোচনা করা, চমৎকার একটা কথা আপনি প্রস্তাব দিয়েছেন। এটার অনেকগুলো দিক আছে। এক নাম্বার কথা হলো অভিযোগটা কাকে নিয়ে? সাদ সাহেবকে নিয়ে। তো এটার ব্যাপারে বসবেন কারা? সাদ সাহেবের লোকেরা বসলেই তো সবচেয়ে ভালো হয়। এরপরও আমরা বলি, মনে করেন আপনার দাবিটা আমি মেনে নিলাম, এরপরে আমি আমার লাইন থেকে চেষ্টা চালাইলাম, তো আমি কি? আমি ইউসুফ মাহমুদ একজন রুট লেভেলের কর্মী, মাঠ পর্যায়ের কর্মী। তো আপনি কি মনে করেন যে আরশাদ মাদানী সাহেবের সাথে আমি চাইলেই দেখা করতে পারি? এই অপরচুনিটি কি আমার আছে? না, এই অপরচুনিটি আমার নাই। আমি চেষ্টা করতে পারি, হইলে দেখা করলে কথা বলতেও পারে। 2 3 নাম্বার যে বিষয়টা দাঁড়ায়, 3 নাম্বার মানে প্রথম তো বললাম যে এটা তো ওয়াসিফ সাহেবদের কাজ, ওনাদের দায়িত্বশীলরা। আপনি মনে করেন ওয়াসিফ সাহেব, মুফতি ওসামা ইসলাম সাহেব, ওনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো সুযোগ পাইলে পাইতেও পারেন। বাকি ওনাদের দায়িত্ব এই চেষ্টাটা করা, আরশাদ মাদানী সাহেবের সাথে দেখা করার জন্য। 2 নাম্বার কথা হলো আমি মাঠ পর্যায়ের কর্মী, আমারও দায়িত্ব, কিন্তু আমার লেভেল সেটা না। 3 নাম্বার বিষয় হলো আরশাদ মাদানী সাহেব এই দেশে আসছেন একটা সফর সূচি নিয়ে। আপনারা জানেন যে উনি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী পরিচিত মানুষ এবং বিশ্বের মধ্যে কয়েকজনের মধ্যে উনি একজন। তো বাংলাদেশে যে সফর সূচি নিয়ে আসছেন, সেখানে এই ধরনের কোনো আলোচনা করার মতো সুযোগ বা অপরচুনিটি এটা যে কেউ করলেই কি সুযোগ পাবে আপনি মনে করেন? আমার তো মনে হয় না। 4 নাম্বার যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো আরশাদ মাদানী সাহেবের বক্তব্য নিয়ে যে রাজনীতি করা হচ্ছে, এগুলো যদি আপনি শুনেন তাহলে আমার মনে হয় যে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ কত নিকৃষ্ট পর্যায়ে যেতে পারে। তার মানে আরশাদ মাদানী সাহেব যদি কখনো সাদ সাহেবের একটু পক্ষে বলে থাকে, ওইটা নিয়েই দৌড়ঝাঁপ করে ওনারা ওইটাকে হাইলাইট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তো এরপর তো আরশাদ মাদানী সাহেব সেই বক্তব্য থেকে আবার ফিরেও গেছে, তাহলে আপনি ওইটুক কেন আপনি এই করলেন? ডিসপুট তো আছে, অর্থাৎ সাদ সাহেবের ব্যাপারে আরশাদ মাদানী সাহেবের কাছেও তো অভিযোগ আছে। তো অভিযোগ যেহেতু আছে, আপনি সাদ সাহেবকে শুদ্ধ করেন। কিন্তু হয়েছে কি, এই দেখা করার দ্বারা আপনি মনে করেন গতবার যখন আসছিলেন তখন কিন্তু আরশাদ মাদানী সাহেবের মাধ্যমে একটা স্বীকৃতি নেওয়া হয়েছিল। এটার ব্যাপারে 2-3 জন আলেমের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি সঙ্গত কারণে তাদের নাম নিচ্ছি না। তো ওনাদের ব্যাপারে অভিযোগ যে ওনারা কান ফুসলাইয়া ওনারা আরশাদ মাদানী সাহেবকে মিসগাইড করে মিথ্যা তথ্য বলে এরপরে একটা স্বীকৃতি নিছেন। তো এই স্বীকৃতি নিলে এটা আরশাদ মাদানী সাহেব কেন, কাবার ইমাম সাহেব কাছ থেকেও স্বীকৃতি নিলেও কোনো লাভ নাই। কেন? ওনাকে যখন আবার বলা হবে হযরত আপনাকে তো এইটা বোঝানো হয়েছে, আসলে তো বিষয়টা এরকম না, তখন তো উনি আবার কথা বলবে যে না তাহলে তো ভুল করছে এরা। তো আপনি যেটা চাইতেছেন যে সমাধান, ওই সমাধানের জন্য মূলত কেন্দ্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া দরকার। আর এই সমাধানের জন্য আসলে ভালো মন নিয়ে আগানো দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আরশাদ মাদানী সাহেব, দেওবান বা এই ধরনের যারাই বড় আছেন, ওনাদেরকে নিয়ে আসলে যে রাজনীতিগুলো করা হয়, এগুলো সমাধানের রাজনীতি না। সমাধানের রাজনীতি যদি হয় তাহলে তো ভালো মন নিয়ে আগাইলেই হয়। আপনি কি মনে করেন? দেখেন একদম এই যে আপনি ফোন করতেছেন, আপনি তো ইটালি থেকে আপনি ফোন করতেছেন, আপনি বাংলাদেশের মানুষ, ইটালিতে আছেন, আপনার কর্মব্যস্ততার মধ্যে আপনি ফোন করে আকলাক টিভির সাথে কথা বলতেছেন, সময় দিতেছেন, আমরা আপনাকে সময় দিতেছি। এত চেষ্টা, এই যে মানুষ এত কষ্ট করতেছে, আকলাক টিভি কষ্ট করতেছে, অনেকজন কষ্ট করতেছে। আজকে একজন আলেম হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব কাসেমি, যিনি দেওবন্দের ফারিক, তিনি একটু আগে কথা বলছেন, ওইটাও মনে হয় যাইতেছে। তো এখন আপনাকে বলি, এত চেষ্টা, এত প্রচেষ্টার দরকার কি আমাদের মাঠ পর্যায়ে? কেন্দ্র উদ্যোগ নিলেই তো হয়ে যায়। আসলে কেন্দ্রের মধ্যে যতক্ষণ ভেজাল থাকবে ততক্ষণ আপনি যত চেষ্টা করবেন কাজ হবে না। কারণ আকলাক টিভির কাছে অনেক কথা, অনেক কথা, অনেক কথা, এই কথাগুলো যদি সব
হকটা আমরা বলি, তাহলে মানুষ অনেক বড় বড় ব্যক্তিদের মুখে থু মারতে বাধ্য হবে বলে ওনারা এত নিকৃষ্ট এই পর্যায়ের, মানে আমি দুঃখের কথাগুলো বলতে পারতেছি না। এরপরেও আপনার এই কল রেকর্ড আমি আখলাক টিভিকে হাইলি রিকোয়েস্ট করব এই কল রেকর্ডটা দেবার জন্য, যাতে শুনে অনেক মানুষের বা আলেম ওলামাদের বা দায়িত্বশীল যারা আছেন ওনাদের যাতে একটা ইয়ে হয়, উপলব্ধি হয় যে আখলাক টিভিকে ফলো করতে হবে। দুটো দাবি আছে আপনার কাছে। না, এটা আমি শেষ করে দিই, এটা শেষ করে দিই। 4 নম্বরে আপনাকে যেটা বললাম যে এই যে ওনাদেরকে নিয়ে রাজনীতি করা হয়, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। দেখেন, আপনি দাওয়াত ও তাবলীগের কাজের জন্য যেমন মায়াশীল, আমরা যেমন মায়াশীল, এই মায়াশীল জায়গা থেকে সবারই আগানো উচিত এবং এটা নিয়ে রাজনীতি না করা, এটাকে রাজনীতির বাইরে রাখা উচিত। রাজনীতি বলতে আমি ওই বাংলাদেশের রাজনীতি ওইটা বলছি না, মানে কূটকৌশল করা, এই কূটকৌশল থেকে সবারই বের হয়ে আসা উচিত। জি বলেন। আলহামদুলিল্লাহ, আপনার দুটা কথা আমি বলতেছি। আপনি যে কথা বলে, একটা কথা বললো যে আপনি মূল কাছে আপনি মাঠ পর্যায়ে কর্মী, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি একটা মিডিয়ার সাথে জড়িত, আপনার লাইভ হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, বুঝছেন? যেহেতু আপনি যদি কি উদ্যোগ নেন, আপনি যদি একজন আলেম, অবশ্যই একজন আলেম যখন একজন আলেমের কাছে যাবে তার একবারে ধাক্কা দা ফেলাই দিতে পারবো না। আমি চাইতেছি যে আপনি একটা জামাত করেন, মিডিয়াম পর্যায়ে একটা জামাত করেন, বা আপনি যদি এটা মনে করেন যে না আমরা যদি এক পক্ষ যদি, আমি এই কথা আপনার বলি, তখন আমরা আমাদের নিজামুদ্দিনের যাদের সাথী, আমি তাদের সাথী, আমাদের পক্ষ থেকে কিছু ওলামা একরাম গেল। আপনি যেটা বলতে চাইতেছেন আমি বুঝে ফেলেছি, আমার সময় একদম কম, যে কারণে আপনাকে আমি আর সময় দিচ্ছি না। আমি শেষ করে আমি শেষ করে আমি আপনার কথা দিয়ে শেষ করবো, আপনার কথা আমি বাদ দেব না। আপনি বলতে চাইতেছেন উভয় গ্রুপ থেকে কিছু গ্রহণযোগ্য লোক নিয়ে একটা জামাত তৈরি করে ওনার সাথে দেখা করার চেষ্টাটা করা, এটা আপনি আমাকে বলতে চাইতেছেন, আমি যেটা বুঝছি এরকম কিনা? এখন আপনাকে বলি আসলে আপনি যেটা চাইতেছেন সেই লেভেলটা বা সেই লেভেল ফিল্ড, যেটা মানে ফিল্ডের যে হালাতটা, ওইটা এখন নাই। ওইটা 17 ডিসেম্বরের আগে, অর্থাৎ টঙ্গীতে 24 17 ডিসেম্বর দিবাগত রাতে যে খুন খারাপিটা হইল, ওইটার আগে এই সিচুয়েশনটা ছিল। এখন যে সিচুয়েশন, তাতে এই পর্যায়ে এই সিচুয়েশন নাই। আপনাকে আরো একটু ক্লিয়ার করি, আমি সাতপন্থী ভাইদেরকে, বিশেষ করে ওনাদের আলেম ওলামাদেরকে আমি যেই পরিমাণ সুযোগ দিয়েছি, সেই সুযোগ দেবার দরুন আমিও কিন্তু বদনামের মধ্যে পড়ে গেছি। কিন্তু আমি তো জানি যে আমি কি করতেছি। না, আমি তো জানি যে আমি কি করতেছি। সেই ক্ষেত্রে বাংলাদেশের আলেম ওলামারা এবং মাদ্রাসা কওমিয়া, মাদ্রাসার ছাত্ররা, আমজনতারা, তাবলীগের সাথী ভাইরা কি পরিমাণ যে আমাদের উপরে ক্ষিপ্ত হইছে, আপনাদেরকে আমরা ভাষায় বোঝাতে পারবো না। ওইটা নিয়েও আমরা রিস্ক নিয়ে করছি। কেন? একটা পর্যায়ে লেভেল যদি হয়ে যায়, মিল যদি হয়ে যায়, তখন আমাদের এই বদনাম থাকবে না। তখন ওনারাও এসে আবার বলবেন ঠিক আছে কাজটা ভালো হয়েছে, কিন্তু সেই কাজটা গন্তব্যে পৌঁছতে পারে নাই। তো এখন যে মানে মাঠের যে পরিস্থিতি, তাতে আমি যে আবেদন করব সেই সুযোগই আমার হাতে নাই। তারপরেও আমি চেষ্টা করব যারা আছেন দায়িত্বশীল, অর্থাৎ হযরতকে আনার ব্যাপারে এবং সফরসঙ্গী বা সফরসঙ্গী তো না, মানে এখানে যারা মেনটেনেন্সে যারা আছেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। যদি ওনারা কোনো সুযোগ আমাকে দেন তাহলে ইনশাল্লাহ আমি দেখা করার চেষ্টা করব। তবে আমি মনে করি আমার চাইতে অনেক বড় আলেমরা, অনেক বড় হযরতেরা এখানে রয়েছেন, অতএব তারাই এটার জন্য সাফিসিয়েন্ট, তারা এটার জন্য যথেষ্ট, মানে এই সমস্ত ব্যাপারে আলাপ আলোচনার জন্য। আরেকটা ব্যাপার আপনাকে বলে শেষ করি, আপনার অনেক আবেগ আমি যেটা অনুভব করলাম আপনার কথায়, এই আবেগ বা এই যে আগ্রহ, এটা কিন্তু আপনি একজন ভাই, আপনার আগ্রহ এরকম বহু মানুষের আছে, আমাদের সাথে অনেকেরই কথাবার্তা হয়। কিন্তু আমি আপনাকে যেটা বলবো সেটা হলো আলেম ওলামারা কিন্তু ওনাদের আচরণে টোটালি ক্ষিপ্ত। আলেম ওলামারা ক্ষিপ্ত হবার দরুন এনাদেরকে আসলে ওইভাবে মানে সুযোগ দেওয়া হবে বলে আমার মনে হয় না। কারণ কি, আপনি একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন আলেমদের নামে কি পরিমাণ বদনাম করা হচ্ছে, কি পরিমাণ গালিগুলোজ দেওয়া হচ্ছে, কি পরিমাণ আলেমদেরকে মানে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। এগুলি বন্ধ না করা পর্যন্ত আসলে কেউ যে আবার জিম্মা নিয়ে কাজ নিয়ে আগাইবে আমার মনে হয় না কেউ পারবে, এটা আমার ধারণা আর কি। জি বলেন। জি আমি লাস্ট একটা কথা বলি। অবশ্যই বলেন। দেখেন, মানে বিশেষ করে আমাদের আপনি ওই কথাটা একমত হবেন কিনা আমি জানি কিনা, বিশেষ করে আমাদের বাংলাদেশে যেহেতু একটা মানে বেশি আর কি কথা বলা, একজন আমি বেশি কিছু বলা, এই জন্য আমাদের বাংলাদেশে মারামারি পর্যন্ত হইতেছে। তো যেহেতু একটা এত বড় একটা সমাধান, মানে আমি মনে করি যেহেতু আপনি একটা সাহস করছেন, বেশি আগাইতেছেন, আপনি পিস পা হইেন না হযরত। আপনি যদি আরো আপনি কিছু কোরবানি করা লাগে, আপনি যদি এক গ্রুপে গেছেন মনে করেন আমার মারবো, আমার ধাক্কা, যেহেতু আপনি একটা ধাক্কা খাইছেন, কাকড়া লেগে গেছেন, আমি আপনার ভিডিও শুনছি, তারপর আপনি পিস পা হইেন না, আপনি একটা জামাত করেন। যারা নিটল আছে, আপনি মনে করেন না দুনো পক্ষে কোনো পক্ষে নিবে, যারা মোটামুটি নিটল আছে উভয় পক্ষকে একটু সমর্থন করে বা কথা বলে, এরকম অনেকগুলো নাম আছে আপনার, আমি সংগ্রহ করে দিতে যাবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সাথে অনেকের সাথে কথাবার্তা হয়। তো এরকম 10 জন নেন, 10 জন নিয়ে হয়তো আপনি একটা ফিকির করেন, যেমন চরমার বিশপকে আপনি নেন, চরমার বিশপকে যদি নিয়ে যান, যে হযরত আপনি তো একটা খেলাফত মসজিদ আমির বা জামাত ইসলাম আমিরকে নিয়ে যান, জামাত সে তাবলীগ নিয়ে মারামারি দিতেছে, হযরত আপনি আসছেন, আপনি একটা কিছু বলে যান, আপনি যেটা বলবেন এটা আমরা উম্মতের কাছে পৌঁছাবো আমানত হিসেবে, যে দুনো পক্ষে কারা হক আর কারা বাতিল।
বলতেছি এরকম একটা মানে নির্জল একটা পক্ষ নিয়ে আপনি আপনি এতক্ষণ যা কথা বলছেন এতক্ষণ যা কথা বলছেন সবটাই তো আমি গ্রহণ করলাম, নিলাম, ধৈর্যের সাথে শুনলাম, এবং আমি আসলে কন্টিনিউ কথা বলার দরুন আমার কথা বলতেও কষ্ট হয়। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, সাইনোসাইটিস, কোল্ড অ্যালার্জি, ভিটামিন ডি সব মিলে আমি সমস্যা। না, আমি আপনাকে বলি, এখন এসে যে শেষ পর্যায়ে কথাটা বললেন যে কে হক কে বাতিল, এটা বললেই তো আপনি সবকিছু গড়বড় লাগাই দিতেছেন। আপনি কি আলেমদেরকে বাতিল মনে করেন? না না, আমি হযরত আমি বাতিল মনে করি না, মানে আমাদের দেশে তো কতগুলো অনুভব বলা হয়েছে, সেজন্য আপনি হক বাতিলের টক্কর দিয়ে আগানো যাবে না, কারণ আমরা হক। জি জি, আমি আমি শেষ কথা বলি, মানে আপনি আমার বলিলে মাফ করে দেবো, আল্লাহর কাছে মাফ চাই যে আমি যে বাতিল বলে থাকি, কিন্তু আমি বলার উদ্দেশ্য যে মানে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো হক কি না এটা জানার উদ্দেশ্য আর কি। মানে তাদের আশরাফ মাদানী সাহেব যেহেতু ভারতের, ওনার কাছে অনেক কাগজারি আসে, মানে সাহেবের সাথে উনি বসেন, ইব্রাহিমের সাথে ওনার সাথে তাল্লুক সম্পর্ক, তো মানে আমাদের দেশে যেগুলো প্রস্তাবনা করা হয়, মানে ভারতের রয়্যাল দালা বা ইত্যাদিতে অনেক কিছু বলা হয়, এগুলো সঠিক কিনা এটা একটু জানতে চেতেছি। এটা যদি তোমাদের কাছে প্রকাশ করে তাহলে অবশ্যই একটা ফায়সালা হয়ে যাবে, মানুষ আরো ভালো আগাইতে পারবে। বা যদি আমাদের ওলামা একরাম যদি গ্রুপ থাকে, নিজামুদ্দিন অনুসারী তাদেরকে যারা বাংলাদেশ ওলামা একরাম যারা আছে নিউট্রাল তারা তরকিব দিবে, বা যদি আলমিশুর ওলামা ওখানে যে ওলামা একরাম দাঁড়িয়েছে তাদেরকে কিছু তরকিব দিবে যে তোমরা এত কিছু বাড়াবাড়ি বললো না, বা একটা সমাধান তো দিব ইনশাল্লাহ। তা হযরত আপনার যদি থাকতো, আপনার পাশে থাকলে আপনার পায়ে ধরতাম, এই যে হযরত আপনার জামাত নিয়ে এই দুজন, এই সলমান পিসাবকে নিয়ে আর হলো জামাতের বাবা আপনারা যে আদেরকে মুনাসিব মনে করে আদেরকে নিয়ে আশেপাশে হিসেবে একটু যান, যাই হুজুরের একটা একটা ই করেন। আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ তাআলা অনেক জাযা খায়ের দিব ইনশাআল্লাহ। আমার দিলেও তামান্না আর অনেক সাথী তামান্না। আমি আমার 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 ওয়েতে আমি বড়দের সাথে যতটুকু সম্ভব আমি যোগাযোগ করব, কোনো সুযোগ যদি আমি পাই তাহলে ইনশাআল্লাহ আমি যোগাযোগের চেষ্টা করব। যদি আসলে আপনি যেভাবে বলছেন এটা আপনি একদম ফরফরাইয়া অল্প কথার মধ্যে বলে ফেলছেন। বড়দের ব্যাপারে আসলে সময় পাওয়া, শিডিউলের ব্যাপার এবং তাদের আপনার কথা বলার গতি এবং তারা যাতে বিরক্ত না হয়, বিব্রত না হয়, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তারপর সামনে আগাইতে হয়। এক কথায় মুক্তাজায় হাল যেটাকে বলে, বা স্থান কাল পাত্র এইভাবে মিলে সামনে আগাইতে হয়। আমি আমার দিক থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জাযাকে দান করুক। আমি শেষ কথা হযরত, জি বলেন। আপনি ধাক্কা খাওয়ার পরও পিছিয়ে না, যাতে উম্মতের একটা খায়ের একটা কাজ। আমার সমস্যা নাই, আমি ইউসুফ মাহমুদী যদি এজন্য কি মুখে আপনি উম্মত তো বাদ দিতে পারবেন না যে আমি ধরেন আমি খুন করছি, ধরেন আমি খুন করছি, এজন্য কি আমার কি মাফের কোনো রাস্তা নাই? আমি কি আমাকে আল্লাহ তাআলা কি মাফ করবে না? অবশ্যই রাস্তা আছে, কিন্তু রাস্তায় আপনি তো সেই রাস্তায় যেতে হবে। এজন্য করণীয় কি হযরত? আপনি যে কথা বলছেন শুনেন, আপনি যে কথা বলছেন এই ধরনের কথা বললে বা এই ধরনের আগাইলে, মানে এই ধরনের যারা মন মানসিকতা লালন করে তাদেরকে নিয়ে তো সমাজে গন্ডগোল হয় না। গন্ডগোল তো হয় যারা গাউরা, হ্যাকরা, সরি টু সে, যারা একটু মানে বাড়াবাড়ি করে, আলেমদের সাথে দুশ্মনী রাখে, তাদেরকে নিয়ে সমস্যা হয়। আপনাদেরকে বা আপনাদের মতো মন মানসিকতার লোকদেরকে নিয়ে সমস্যা হয় না। তো আমি আপনার জন্য দোয়া করি, আপনার কাছে দোয়া চাই, আমরা চেষ্টা চালাই। আর সবচেয়ে শেষ কথা আপনাকে যেটা বলবো, আমি ইউসুফ মাহমুদী বিলুপ্ত হয়ে গেলেও যদি কাকরাইল, ইজতেমা, তাবলিগের দুই গ্রুপের মিলে চলা বা কোনো কিছু ফায়দা হয়, আমি সেটার জন্য প্রস্তুত, যেটা আল্লাহ পাক দেখবেন। মানে আমি এটাকে আপনাকে শোনাইতেছি নাকি জাতিকে শোনার জন্য বলতেছি, নাকি আমি দিল থেকেই তৈয়ার, এটা আল্লাহ পাক আমাকে ফয়সালা করবেন। কারণ আমি তো যাজা খায়ের পাবো আল্লাহর কাছ থেকে, মানুষের কাছ থেকে না। জি, দোয়া চাই ভাই। জি হযরত, দোয়া করবেন। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।